ম্যাম অসুস্থ, প্লিজ ওনাকে অন্তত যেতে দিন। একজন কমে গেলে নিশ্চয়ই আপনাদের বড় কোনো ক্ষতি হবে না। শিক্ষার্থীর কথা শুনে একজন আতঙ্কবাদী ক্ষিপ্র পায়ে এগিয়ে এসে রাইফেলের অপর পাশের মাথা দিয়ে তার পিঠে আঘাত করে বলে, খুব জবান চালাইতাছস, রিমু কইটা। আতঙ্কবাদীর উগ্র আচরণে ভীত হয় সকলে। মুহূর্তে এক বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। রুহি নীরব দর্শকের ন্যায় দেখে সেই দৃশ্য। সে অনেকটা দরজার কাছেই বসেছিল। সব আতঙ্কবাদীরা যখন শিক্ষার্থীদের সাথে ব্যস্ত, সেই সুযোগে সবার দৃষ্টি অগোচরে রুহি অডিটোরিয়াম হতে বেরিয়ে আসে, সামান্য মুক্ত অক্সিজেনের আশায়। নিঃশ্বাসের ঘাটতি দেখা দিয়েছে হঠাৎ করে। রুহি নিজের ইউনিফর্মের গলার কাজটা সামান্য টেনে ধরে এলোমেলো পা ফেলে লম্বা করিডোর পেরিয়ে অন্যদিকে মোড় ঘুরতে নিলেই একজোড়া হাত তাকে টেনে একপাশে নিয়ে যায়। রুহি ঝাপসা চোখে সেই হাতের মালিককে দেখতেই তার অস্থিরতার মাত্রা আরো বেড়ে যায়। আব্রাহাম চোখ কুঁচকে বলে, বেরিয়ে এসেছো কিভাবে? খুব সাহস বেড়েছে। প্রতি পদে এখানে বোম সেট করা, সামান্য এদিক সেদিক হলেই তোমার শরীর টুকরো টুকরো হয়ে যাবে। রুহি আব্রাহামের কথায় গুরুত্ব দেয় না। সে বুক টেনে নিঃশ্বাস নিতে নিতে আবার পা বাড়াতে নিলেই আব্রাহাম ফের তার হাত টেনে ধরে, ধমকের সুরে বলে, সমস্যা কি তোমার? কি করতে চাইছো? রুহি অস্পষ্টই গলায় বলে, ওয়াশরুম যাব। আব্রাহাম মিনিট এক রুহির অবস্থা পর্যবেক্ষণ করে তার হাত ধরে বলে, ছুটে পালানোর চেষ্টা করবে না। আমি যেখানে সেখানে পা রাখবো সেই পথ অনুকরণ করে আসো। মুখে পানির ঝাপটা মারতে সামান্য ধাতস্থ হয় রুহি। সিঙ্কের পানি ছিটে এসে তার ইউনিফর্মের অনেকটাই প্রায় ভিজে গিয়েছে। তবুও সেদিকে মাথা ব্যথা নেই তার। এতক্ষণে দলা পাকিয়ে গলায় আটকে থাকা কান্না এবার বুক চুড়ে বেরিয়ে আসে। বেসিনের দুপাশে হাতে ভর দিয়ে মাথা নত করে ফুফিয়ে কেঁদে ওঠে সে। কত রাত সেই মানুষটার সাথে নিজের কলেজের প্রতিটা কোণা নিয়ে গল্প করে বেরিয়েছে সে। মন খোলা রুহি যদি খুনাক করেও টের পেত প্রতারকটার উদ্দেশ্য, তাহলে হয়তো নিজের মুখেও মনে তালা মেরে রাখত। এতগুলো প্রাণ আজ যেই বিপদে পড়েছে, সেই বিপদের একাংশের জন্য হলেও রুহি নিজেকে দায়ী অনুভব করছে। এতগুলো মানুষের প্রাণের দায় বয়ে তো সে পরপরেও শান্তি পাবে না। এপারের লোকে তাকে লানত দিবে, সেই ভাবনা মাথায় উকি দিতে রুহি এবার কাঁদতে কাঁদতে কপাল চাপড়ে ওঠে। সব তার দোষ। একজন আতঙ্কবাদীকে হৃদয়ে জায়গা দেওয়ার কি কোনো শাস্তি আছে আইনে? যদি থেকে থাকে তবে সেই শাস্তি ঠিক কতটা ভয়ঙ্কর। বাথরুমের খোলা দ্বারের সামনে পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছে আব্রাহাম। না এগিয়ে যাচ্ছে মিছে প্রেয়সীর কান্না মুছতে, আর না তাকে কোনো ধরনের তাড়া দেখাচ্ছে। মিনিট খানেক পর রুহি নিজেই নিজেকে সামলে নেয়। রক্তিম চোখের অশ্রু মুছে পানির কলটা বন্ধ করে সে শান্ত পায়ে এগিয়ে যায় আব্রাহামের দিকে। আব্রাহাম যাওয়ার জন্য পা বাড়াতে নিলে রুহি তার হাত ধরে বাধা দেয়। আব্রাহাম ভুরু কুচকে তাকাতেই রুহি অর্ধবেচর দেহটা আরেক পা এগিয়ে নিয়ে ধীরগতিতে আব্রাহামের বুকের ঠিক বাঁ পাশটায় মাথা গুঁজল। সারা জীবন বহু পরিস্থিতির সম্মুখীন হয়েছে আব্রাহাম, কিন্তু এরকম বিস্ময়কর পরিস্থিতিতে আগে কখনো পড়েনি সে। নিজের সকল কীর্তিকলাপের পর রুহির এমন কাণ্ডের কোনো অর্থবহ মানে খুঁজে পায় না সে। আব্রাহামের এসব ভাবনার মাঝেই তার বুকের বাঁ পাশ হতে থমথমে নারীস্বর বলে ওঠে, শেষবারের মতো তোমার হৃদস্পন্দন শোনার লোভ সামলাতে পারলাম না, কিন্তু আফসোস, আজকে এই বুকের মাঝে শুধু একজনের প্রতারকের হৃদস্পন্দন শুনতে পাচ্ছি আমি। তন্ডা ভাবটা কেটে যেতে বাণীর কানে ভেসে আসে আরো দুই একবার কলিং বেলের শব্দ। বাণী দরজার পিপ হোল দিয়ে তাকাতেই দেখে সকালের সেই মুখটা। সেকেন্ড লেফটেন্যান্ট ইলিয়াস কাঞ্চন। এবার আর বাণী তেমন একটা ভয় পায় না, বরং স্বাভাবিকভাবেই দরজা খুলে। ইলিয়াস কাঞ্চন কোনো ভনিতা না করে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলে ওঠে, ম্যাডাম আপনার লাঞ্চ। বাণী নীরবে প্যাকেটটা নিয়ে বাহিরের দিকে উকি মারে। দূর হতে সে দেখতে পায় উঠোনের ওদিকটায় আরো দুজন কাট চেহারা যুবককে দেখা যাচ্ছে। সেই পানে তাকিয়ে থেকে বাণী ইলিয়াসকে প্রশ্ন করে, আপনারা খেয়েছেন? ইলিয়াস কাঞ্চন ইঞ্জিন দ্বারা চালিত রোবটের ন্যায় জবাব দেয়, না ম্যাডাম। বাণীর অদ্ভুত মায়া লাগে। ছেলেগুলো সকাল থেকে বাহিরে দাঁড়িয়ে তাকে পাহারা দিচ্ছে। ওদের উঠোনে চেয়ার পেতে বসতে দিলে কেমন হয়, কিন্তু মনের ভাবনাটার প্রকাশ করার সাহস পায় না বাণী। এটা তার নিজের বাড়ি নয়, অন্যের বাড়ি। বাড়ির মালিকের অনুমতি ব্যতীত তার ঘরের আসবাবপত্র হাত দিতেও বাণীর মনে সায় দেয় না। তাই সে কেবল বলে, আপনারাও খেয়ে নিন। ওকে ম্যাডাম। বাণী দরজা ভিড়িয়ে দিতে নিলেই ইলিয়াস কাঞ্চন ফের বলে ওঠে, ম্যাডাম। বাণী প্রশ্নবোধক দৃষ্টি মেলে তাকাতে ইলিয়াস একটা খাম এগিয়ে দিয়ে বলে, আপনার জন্য। বাণী উৎসুক দৃষ্টি মেলে খামটা হাতে নেয়।
দরজাটা লক করে সেই খাম হাতে বসার ঘরে গিয়ে একটা সোফায় বসে খামটার উপরে কিছু লেখা নেই। নাম পরিচয়হীন সম্পূর্ণ খামটা খুলতে ভিতর থেকে বেরিয়ে আসে একটা ভাঁজ করা সফেদ কাগজ। বানি ধীর হাতে কাগজের ভাঁজ খুলে সঙ্গে সঙ্গে সে দেখতে পায় সম্পূর্ণ কাগজ জুড়ে বহু পরিচিত একজন হাতের লেখা। বানি নীরবে পড়তে শুরু করা। বানি তালুকদার, এই মুহূর্তে হেডকোয়ার্টারে একটা নীরব রুমে এই কাগজ এবং কলম হাতে বসে আছি আমি। যুদ্ধের ঘণ্টা বেজেছে। সেই যুদ্ধক্ষেত্রে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আমার মনে পড়ল তোমার সঙ্গে একটা জরুরি হিসেব মেটাতে হবে আমায়। সেজন্য ঘড়ি ধরে ঠিক 5 মিনিট সময় চেয়ে নিয়ে এই নীরব রুমে ছুটে এসেছি। কাগজ কলম হাতে নিয়ে লিখতে বসেছি। 11 বছর আগে স্কুল ব্যাকফিল্ডের বাস্কেটবল কোর্টে দাঁড়িয়ে আমি তোমাকে অনেকগুলো কথা বলেছিলাম। যথেষ্ট দুর্ব্যবহার করেছি সেদিন তোমার সাথে। এই উপলব্ধিটা আমি সেদিনই করতে পেরেছিলাম, কিন্তু তোমার সাথে আর কখনোই আমার দেখা হয়নি। না পেয়েছি ক্ষমা চাওয়ার সুযোগ। তাই আজ বলছি আমার সেদিনের ব্যবহারের জন্য আই এম সরি। বানি, এই 11 বছরে বহু কিছু বদলেছে। দুটো আলাদা পথের পথিক আমরা, কিন্তু দেয়ার ইজ সামথিং লাইক কল্ড ডেস্টিনি। আলাদা পথের দুই পথিক হওয়া সত্ত্বেও মহান আল্লাহ বারবার আমাদের এক মোড়ে এনে সাক্ষাৎ ঘটিয়ে দিচ্ছে। বিষয়টা নেহাতি কাকতালীয় নাকি ওনার মর্জি তা আমার জানা নেই। যেখানে যাচ্ছি সেখান থেকে ফেরার সম্ভাবনা কত দূর তাও আমার জানা নেই। কিন্তু যদি আল্লাহ হায়াত রাখেন এবং আমি ফিরে আসি, তবে আমি নিজের প্রশ্নের উত্তর আদায় না করে তোমাকে যেতে দিব না। আর থাক, আমার 5 মিনিট প্রায় ফুরিয়ে এলো, তাই এখানেই এই চিঠির সমাপ্তি টানছি। ইতি মেজর শাহরিয়ার দুর্জয়। টানা হাতের লেখার ছোট ছোট শব্দগুলোই আরেকবার চোখ বুলায় বানি। তার জন্য বিশ্বাস করতে কষ্ট হচ্ছে খুব। দুর্জয় ক্ষমা চেয়েছে। আত্মগরিমায় ভরপুর মানুষটা ক্ষমা চাইতেও জানে। অবশ্যই সরিটা কি আসলেই গুরুত্বপূর্ণ ছিল? বানের তো মনে হয় না। তার মনে হয় দুর্জয়ের 11 বছর আগে বলা প্রতিটা কথা যথার্থ ছিল। আপন ভাবনাগুলো একপাশে রেখে বানের মস্তিষ্কে হঠাৎ বেজে ওঠে দুর্জয়ের লেখা চিঠির 3টি শব্দ। যুদ্ধের ঘণ্টা বেজেছে। কিসের যুদ্ধ? বানি দ্রুত বসার ঘরে একবার চোখ বোলায়। একটা ছোট বেতের গোল টেবিলের উপর হতে রিমোটটা হাতে নিয়ে টিভি অন করে, কিন্তু বেচারি নিরাশ হয়। টিভিতে ডিশের লাইনের সংযোগ নেই। বানি রিমোট ছেড়ে দ্রুত উঠে দরজার কাছে এগিয়ে যায়। দরজা খুলে বাহিরে উকি দিয়ে মৃদুকম্পিত গলায় ডাকে, ইলিয়াস কাঞ্চন। ডাকতে দেরি, কিন্তু বান্দার হাজির হতে দেরি হয় না। রোবটের ন্যায় জবাব দেয়, জি ম্যাডাম, বলুন। এই বাসায় টিভিতে কেবল কানেকশন নেই, তাই নিউজ দেখতে পারছি না। বাইরে কিসের যুদ্ধ চলছে, কি হয়েছে আমাকে বলবেন? ইলিয়াস কাঞ্চনকে ভাবুক দেখায়। চট্টগ্রাম শহরের বুকের কালো অধ্যায়ের কথা ম্যাডামকে জানানোর আগে কি একবার স্যারের অনুমতি নেওয়া উচিত? কিন্তু সে অনুমতি চাওয়ার সুযোগ তো আপাতত নেই। ভাবুক কাঞ্চন ফের তাকায় উদ্গ্রীব বাণীর মুখপানে। নীরব অডিটোরিয়ামে হুটহাট শোনা যাচ্ছে ক্ষীণ ফুফিয়ে কান্না করার শব্দ, কিন্তু তা বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হচ্ছে না। তার পূর্বেই অস্ত্রধারী আতঙ্কবাদীরা অস্ত্রের বলে সেই স্বরে মাটি চাপা দিয়ে দিচ্ছে। ভয়ে আতঙ্কিত মুখগুলো যখন প্রাণ শঙ্কায় ভীত, তখন সেই অডিটোরিয়ামের এক কোণে নির্জীব এক নারী দেহ অসাড় হয়ে ফ্লোরে পড়ে রয়। চেতনাহীন সেই রমণীকে দূর হতে সবার অগোচরে অতি সাবধানে পর্যবেক্ষণ করে চলেছে একজোড়া তীক্ষ্ণ ঈগল চোখ। এই মেয়েটাও ভীতু, অন্য সবার মতো দুর্বল। না হয় সামান্য এক কুপানোর দৃশ্য দেখে কেউ জ্ঞান হারায় নাকি? আব্রাহাম নিজের দৃষ্টি রুহির উপর থেকে সরিয়ে তাকায় অডিটোরিয়ামের ডান পাশে, যেখানে একটা নিথল লাশ পড়ে রয়েছে। লাশটা আর কারো নয়, বরং শিক্ষিকা রুনা ফারহানার। ভদ্রমহিলা পেট ব্যথায় তীব্র চেঁচামেচি করছিল। আব্রাহামের দলের এক রকচাটা সদস্য, যার নাম মবিন। সে মহিলা সেই চেঁচামেচি সহ্য করতে পারেনি। সোজা ধারালো এক অস্ত্র হাতে নিয়ে এসে মহিলার পিঠে ও বুকে কোপ বসায়। আব্রাহাম তখন কেবল রুহিকে নিয়ে অডিটোরিয়ামের দরজার সামনে এসে দাঁড়িয়েছিল। এরকম এক দৃশ্য দেখে দুজনেই বাকরুদ্ধ হয়ে পড়ে। আব্রাহাম দৌড়ে এগিয়ে যায় মুবিনের দিকে এবং রুহির মস্তিষ্কে এই ধাক্কা সামলাতে না পারে নিশ্চল হয়ে যায়। দরজার সামনে জ্ঞান হারিয়ে পড়ে যায় সে। রুমে উপস্থিত সকল শিক্ষার্থী নিজেদের শিক্ষার্থীর প্রতি সেই নৃশংসতার সাক্ষী হয়। দুই একজন গা গলিয়ে উক্ত জায়গায় বমি করে দেয়। সকল হোস্টেজের মনেই তখন প্রতিধ্বনি হচ্ছে একটাই কথা, এই রকম ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হওয়ার থেকে মৃত্যুবরণ করা ঢের সহজ। আব্রাহাম মুবিনকে থামাতে গেলে তাদের হাতাহাতির মাঝে মুবিন আর একটা কোপ বসায় রুনা ফারহানার দেহে। তবে এবারে কোপটা রুনা ফারহানার গলার কাছটাই লাগে। মুহূর্তেই দেহটা ঝাঁকে তুলতে তুলতে সকলের সামনে নিশ্চুপ হয়ে যায়। সেই থেকে যে রুহি জ্ঞান হারিয়েছে, এখনো তার জ্ঞান ফেরেনি।
অবশ্য আব্রাহাম কাউকে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করার আদেশ দেয়নি। হৃদয়বান দুর্বল মেয়েটার প্রতি এটা আব্রাহাম যেন কোনো দয়া করলো। আব্রাহাম মনে মনে শুধায়, তুমি ঘুমাও রোহি, এই তাণ্ডব লীলা স্বচক্ষে সহ্য করতে পারবে না তুমি। তোমার ঘুমে কেউ ব্যাঘাত ঘটাবে না আজ। কলেজ এরিয়ার চারিদিকটা সম্পূর্ণভাবে সামরিক বাহিনী নিজেদের অধীনে নিয়ে এসেছে। এই এরিয়ার ধারে কাছেও কোনো সাধারণ মানুষ কিংবা সাংবাদিকদের আনাগোনার সুযোগ দেওয়া হচ্ছে না। যদিও হোস্টেসদের পরিবারের সদস্যরা ইতিমধ্যে সেখানে ভিড় জমিয়ে কান্নার রোল জুড়ে বসেছে, তবে তাদের সামলানোর দায়িত্বটা দেওয়া হয়েছে পুলিশের কাঁধে। কিছু সংখ্যক পুলিশ যেখানে সান্ত্বনামূলক কথা দ্বারা তাদের শান্ত রেখে সাহস জোগানোর চেষ্টা করছে, সেখানে অন্য প্রান্তে কিছু সংখ্যক পুলিশ চামারের ন্যায় আচরণ করছে তাদের সঙ্গে। এরই মাঝে রয়েছে সাংবাদিকদের ভিড়, যারা সন্তানের প্রাণ আশঙ্কায় ভীত বাবা মার দিকে ক্যামেরা তাক ছুড়ে যাচ্ছে অদ্ভুত সব প্রশ্ন।